সাদাত বাড়ির বাইরে গেছে। ইরা দুপুরে গোসল করে নামাজ পড়ে পড়তে বসেছে। কাল তার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। লাঞ্চের সময় খেতে ডাকলে খেয়ে এসে পড়তে বসে। সাদাত এখনও বাসায় ফেরেনি। এত কেন লেট হচ্ছে জানে না ইরা। দুবার কল দিলেও রিসিভ করেনি। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা। সাদাত একটু আগে বাসায় ফিরেছে। ইরা আর জিজ্ঞেস করেনি এত দেরি হলো কেন। ব্যবসা গরমে ইরার অবস্থা নাজেহাল। চুলগুলো হাত খোঁপা করা, বারবার সামনে কতগুলো চুল এসে ডিস্টার্ব করছে। ইরা বিরক্ত হয়ে বারবার কানের নিচে গুজে দিচ্ছে। সাদাত শুয়ে শুয়ে ফেসবুকে স্ক্রল করছে আর ইরাকে দেখছে। সাদাত অনেকক্ষণ ধরে সেটা খেয়াল করে চুলগুলো ইরাকে বিরক্ত করছে। সাদাত বিছানা থেকে নেমে ইরার পিছনে এসে দাঁড়ায়। ইরা পিছনে কারো অস্তিত্ব পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়। সাদাতকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে, কিছু বলবেন? সাদাত মাথা নেড়ে না বলে। ইরা সাদাতের হাতে চিরুনি দেখে জিজ্ঞাসা করে, চিরুনি কি করবেন? সাদাত মুচকি হেসে জবাব দেয়, বউয়ের চুল বেনি করে দেব। ইরা অবাক হয়ে কিছু বলতে চাবে, তার আগেই সাদাত ইরাকে চুপ করিয়ে দেয়। তারপর বলে, চুপ করে লক্ষ্মীমের মতো বসে থাকবে। এই অসভ্য চুলগুলো আমার বউকে ঠিকমতো পড়তে দিচ্ছে না, বারবার তাকে বিরক্ত করছে। আমি থাকতে এটা হতে দিই কেমনে বলো? ইরা লক্ষ্মীমের মতো চুপটি করে বসে রয়, আর সাদাত নিজের মতো করে ইরার দুপাশে চুল বেনি করে দেয়। চুল বেনি করা শেষ হলে ইরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখে বলে, আরে বাহ, আমার বর তো দেখি খুব ভালো চুল বাঁধতে পারে। ইরা ভুরু নাচিয়ে মজা করে বলে, কাহিনী কি বলুন তো? এত ভালো চুল বাঁধা শিখলেন কিভাবে? আগে কোনো মেয়েকে এভাবে চুল বেঁধে দেননি তো? ইরার কথায় সাদাতের মুখে হাত দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, বউ আমার বলে কি, ছোটবেলায় তুলির জন্য বেনি করা শিখেছিলাম, আর তুমি কি বললে সিসি? এত সিসি করার কি আছে ভাই? এত সুন্দর করে চুল বেনি করে দিলেন, এটা শোনা স্বাভাবিক নয় কি? সাদাত রাগী দৃষ্টিতে তাকে বলে, এই তুমি কথায় কথায় এমন ভাই ভাই করো কে? হ্যাঁ, আমি তো আর বর লাগি। বরকে কেউ ভাই ডাকে? ইরা দুষ্ট এসে বলে, ভাইয়া মানে সাইয়া, আর সাইয়া মানে ভাইয়া। ওরে পাঁচিমে, দুষ্টুমি না করে পড়ায় মন দাও, তা না হলে কালকে পরীক্ষায় ডাব্বা পাবানে। ইরা মুখ বাঁকিয়ে পড়ায় মনোযোগ দেয়। সাদাত ইরাকে আর ডিস্টার্ব না করে বিছানায় শুয়ে পড়ে। সাদাত চায় না তার জন্য ইরার পরীক্ষা খারাপ হোক। দেখতে দেখতে ইরাদের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। এই তো কদিন আগে শুরু হলো, আর আজ শেষ পরীক্ষা। সাদাত কয়েকদিন থেকে আবার চলে গেছিল, কিন্তু দুদিন পর সাদাত ঢাকাতেই চলে আসবে। তার পোস্টিং হয়েছে ঢাকাতেই। তাদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা সময় লাগবে। শেষ পরীক্ষা দিয়ে দুই ননদ ভাবি আনন্দ করতে করতে বাসায় ফেরে। সাদাত থাকায় কদিন সাদাত দুজনকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতো আর নিয়ে যেত। তারপর সে চলে গেলে ড্রাইভার দিয়ে আসে আর নিয়ে আসে। আজ থেকে দুজন চিল করবে বলে সেই খুশি, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। সাদাত ফোন করে বলে দিছে সে বাসায় ফিরছে। আপাতত এখন থেকে সে বাড়ি থেকে যাওয়া আসা করবে, আর কয়েকদিন পর দুজনকে কোচিংয়ে ভর্তি করাবে অ্যাডমিশন প্রিপারেশনের জন্য। ইরা আর তুলি মন খারাপ করে ছাদের দোলনায় বসে আছে। কিছুক্ষণ পর রাব্বি আসে ছাদে। দুজনকে মন খারাপ করে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দুজনের মুড অফ নাকি? দুজন নিশ্চুপ। রাব্বির কথায় এক পলক তাকিয়ে ফের আকাশের দিকে তাকায় তুলি। তুলিকে মুখ গোমরা করে থাকতে দেখে রাব্বি এগিয়ে এসে বলল, কি ব্যাপার, আমার বোনটার মুড অফ কেন শুনি? আমি এসেছিলাম তোদের একটা খুশির নিউজ দিতে, আর তোরা মুড অফ করে বসে আছিস। তুলি মুখ কালো করে বলে, কি বলবে, ভাইয়া বাসায় আসছে, আমাদের কোচিংয়ে ভর্তি করাবে। আরে এগুলো না, এগুলো কেন বলবো, আমি তো তোদেরকে অন্য কথা বলতে আসছি। কি কথা ভালো করে বলো ভাইয়া। তুলি, ভাইয়া কি বলেছে কি বলেনি সেটা আমি জানি না,
ভাইয়া আমাকে ফোন দিয়ে বলল ভাইয়া বাসায় আসছে। পরপর বেশ কিছুদিন ছুটি পেয়েছে, বড় কাকা আর বাবার সাথে কথা বলেছে, সবাই মিলে নাকি ঘুরতে যাবে। সত্যি বলছো ভাইয়া? তুলি লাফ দিয়ে দাঁড়িয়ে বলে। ইরা বেশ খুশি হয়েছে, তিনজনে মিলে অনেক প্ল্যানিং করে। রাত 10টায় সাদাত বাসায় আসে। ইরা সাদাতের কাছ থেকে ব্যাগপত্র নিয়ে রুমে গুছিয়ে রাখে। সাদাত সবার সাথে কথা বলে রুমে আসে। বাইরে বৃষ্টি হয়, অনেকটা ভিজে গেছে। সাদাত তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে আসে। 15 মিনিট পর গোসল করে বের হয়। শম্পা মির্জা খাবার বেড়ে ইরার হাতে দিয়ে দেয় সাদাতের জন্য। সাদাত বের হয়ে একটা চেয়ার টেনে বসে। ইরা খাবারের প্লেট এনে সাদাতের হাতে দেয়। খাওয়া দাওয়া শুরু করে। অনেক ক্ষুধা লাগছিল তার। সেই সকালে নাস্তা করেছে, আর কিছু মুখে তোলেনি, খাওয়ার সময় পাননি। নানান ব্যস্ততায় দিনটা গেছে। ইরা বিছানায় বসে মুখে হাত দিয়ে সাদাতের খাওয়া দেখছে। সাদাত খাওয়ায় ব্যস্ত ছিল, ইরার দিকে খেয়াল নেই। সাদাত যখন প্লেটে পানি দেয় তখন ইরার দিকে নজর যায়। নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে কি? ইরা মাথা নেড়ে কিছু না বলে। ইরা বিছানা থেকে উঠে গিয়ে সাদাতের কাছ থেকে এটো প্লেট নিয়ে কিচেনে চলে আসে। প্লেট ধুয়ে রেখে আবার রুমে আসে। সাদাত বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছে। ইরা রুমে এসে দাঁড়ায়। সাদাত ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ইরার স্বাভাবিক জবাব। সাদাত ফোন রেখে ইরাকে বিছানায় আসতে বলে। ইরা বিছানায় এসে বসে। সাদাত ইরার চোখে গভীর দৃষ্টিতে তাকে বলে, তোমার নাকি দুপুর থেকে মন খারাপ? ইরা অবাক হয়ে বলল, আপনাকে কে বলছে? সাদাত হালকা হেসে জবাব দেয়, আমাকে বলার মানুষ অভাব নেই, যা শুনেছি তার উত্তর দাও। ইরা ঠোঁট উল্টে বলে, হ্যাঁ। কেন, জানতে পারি? ইরা রাগ নিয়ে বলল, সবেমাত্র আজ পরীক্ষা শেষ হয়েছে, কদিন একটু রেস্ট নেই, একটু আনন্দ ফুর্তি করি, সবার সাথে সময় কাটাই। কই, তা না করে আপনি কি কইলেন? আপনি বলেছেন আমাদের নাকি কোচিংয়ে ভর্তি করিয়ে দিবেন। এটা কোনো কথা হইল ভাই? আমাদেরও তো জীবন নাকি ভাই? আমাদের মতো নিষ্পাপ মাসুম বাচ্চাদের সাথে এমনটা করতে আপনার মুখ কাঁপল না? ইরার কথায় আশ্চর্য হয়ে তাকিয়ে রয় সাদাত। বিষয়ে মুখ হা হয়ে আছে। ইরা সাদাতকে হা হয়ে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে মুখ বন্ধ করে বলে, মুখ বন্ধ করলেন নইলে মাছি ঢুকে যাবে। সাদাত মুখ বন্ধ করে ইরাকে বলে, সামান্য একটা বিষয়ের জন্য এতগুলো কথা শুনিয়ে দিলে? বেশ, আমিও দেখব তোমরা কি করে সময় নষ্ট করো। ট্যুর থেকে ঘুরে এসেই তোমাদের দুজনকে আমি নিজে গিয়ে কোচিংয়ে ভর্তি করাবো। ইরা হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ স্যার, এমনটা করবেন না। আমরা বাঁচতে চাই, এভাবে আমাদের জীবনটা শেষ করবেন না। সামনে আমার সুন্দর ভবিষ্যৎ পড়ে আছে। সাদাতের ধমকে চুপসে গেল ইরা। সাদাত বলল, ওরে ড্রামাবাজ, তোমরা দুজনেই এই প্ল্যান করছো, কিন্তু আমি থাকতে কিছুতেই তোমাদের প্ল্যান সফল হবে না। বেশি বাড়াবাড়ি করলে এখনই অনলাইন ভর্তি কনফার্ম করে দেব কিন্তু। সাদাতের কথায় আকাশ থেকে পড়ে ইরা। এবার ড্রামাটা একটু বেশি করে ফেলে। ইরা সাদাতের হাত ধরে বলে, ওগো স্বামীজান, আমি আর কিছু কইব না, আপনি যা কইবেন তাই হইব, কিন্তু এখনই কিছু কইরেন না। সাদাত বাঁকা হেসে বলে, তাহলে চুপচাপ ঘুমায় পড়ো, আর একটা কথা বললে এখনই না আর কিছু কয়েন না, আমি ভদ্রমের মতো ঘুমিয়ে পড়ছি বলে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ফেলে। ইরার কাণ্ড দেখে রুমে হাসতে হাসতে পেট চেপে ধরে বসে পড়ে তুলি। এতক্ষণ চুপচাপ ইরা আর সাদাতের কথোপকথন শুনেছে তুলি। আপনারা ভাবছেন কিভাবে শুনেছে? তাহলে শুনুন। ইরা কিচেন থেকে যখন রুমে আসে তখন তুলির কাছে যায়। তুলি ইরাকে বলে, ভাইয়াকে আমি বলেছি ভাইয়া ভাবির খুব মন খারাপ, ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছে কিন্তু আমি বলিনি, আমি বলেছি তোমার বউয়ের কাছ থেকে শুনবে, তুমি তখন এই ব্যাপারে বলবা। দুজন মিলে অনেক কিছু প্ল্যান করে। তারপর ইরা রুমে আসে। তুলি কল কেটে দেয়। ফোন টেবিলের ওপর থাকায় সাদাত টের পায় না। ইরাকে শুতে দেখে সাদাত নিজে শুয়ে পড়ে। সাদাত চোখ বুজে এমনভাবে শুয়ে আছে যে কেউ দেখলেই বলে দিতে পারবে সাদাত ঘুমাচ্ছে, কিন্তু সাদাত সব দেখছে। ইরা চোখ পিটপিট করে এক চোখ মেলে তাকায়। সম্পূর্ণ
তাকানোর আগে সাদাত বলে ওঠে, খবরদার, চোখ মেললেই কিন্তু। ইরা সাহস করে আর চোখ মেলে তাকায় না। সাদাত ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইরা একসময় ঘুমিয়ে যায়। সাদাত এতক্ষণ করা কাজগুলো মনে করে ইরার দিকে তাকিয়ে মুচকি মুচকি হেসে নিজেও ঘুমিয়ে পড়ে। সকালের খাবার বেলা 11টার সময় বাসা থেকে বের হয় সাদাত। সাদাতের সাথে আছে তার ভাই বোন আর ইরা। চারজনে যাচ্ছে শপিংয়ে। ইরাদের সাথে ঘুরতে যাচ্ছে রায়ান আর রাইসা। সেজন্য রায়হান আর রাইসাও শপিংয়ের জন্য এসেছে। সাদাতরা 30 মিনিট পরে পৌঁছে যায় শপিং মলে। সাদাত গাড়ি থেকে ইরাদের নামিয়ে গাড়ি পার্ক করতে চলে যায়। গাড়ি পার্ক করে সকলের সাথে যায় শপিং মলের ভিতর। ইরারা কেনাকাটা করতে ব্যস্ত। ইরা তুলি যা দেখছে তাই পছন্দ করে ফেলছে। ইরা তো বলেই ফেলে, শপিং মল ধরে বাসায় বসিয়ে দিলে কেমন হয়। ইরার কথায় হেসে ওঠে তারা। কিছুক্ষণ পর রায়হানরা দুজন চলে আসে। নিজেদের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে আসে। পাক্কা 2 ঘন্টা ধরে শপিং করে সবাই। গরমে সবার অবস্থা খারাপ। বাসার সকলের জন্য কেনাকাটা করেছে সাদাত। ইরা আর তুলি মন মতো আজ যে শপিং করেছে, যা ইচ্ছে হয়েছে তাই নিয়েছে। তাদের আজ বাধা দেয়নি কেউ। সবাই ক্লান্ত হয়ে পড়েছে। সবার ক্লান্ত কাটানোর জন্য শপিং মল থেকে সোজা চলে আসে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে একটা টেবিলে বসে 6 জনে রাব্বি ওয়েটারকে ডেকে সবার জন্য খাবার অর্ডার দেয়। কজনে গল্প করছে। অনেকদিন এভাবে আড্ডা দেওয়া হয় না কারোর। ওয়েটার কিছুক্ষণ পর খাবার নিয়ে আসে। সবাই খাওয়া শুরু করে। তখন রেস্টুরেন্টে এসে হাজির হয় রিয়া। রিয়া সাদাতের টেবিলে এসে বলল, হে গেস, তোমরা এখানে? হঠাৎ মেয়েলি কণ্ঠস্বর পেয়ে পিছনে ঘুরে তাকায় সবাই। রিয়াকে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় সবাই। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাব্বি বলল, আরে রিয়া পুজে, কেমন আছো? রিয়া সাদাতের দিকে তাকে মুচকে হেসে বলল, আই এম অলওয়েজ ফাইন রাব্বি, তোমরা কেমন আছো? পাশ থেকে ইরা বলে ওঠে, আমরাও অলওয়েজ ভালো থাকি রিয়াপু। ইরার কথায় সরু চোখে তাকায় রিয়া, তবে কিছু না বলে হাসে। তারপর বলল, ভালো থাকলেই ভালো। সাদাত, কথা বলছো না যে? আমি আসায় কোনো প্রবলেম হয়ে গেল না তো? সাদাত দাঁতে দাঁত চেপে আসতে বলে, দেখ রিয়া, আমি তোর বড়, তাই ভাই সম্বোধন করে কথা বল। আর এখানে কোনো রকম সিন ক্রিয়েট করবি না। যদি করে থাকিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এখানে আমার শালার বউ আছে, তারা তোর করা পাগলামিগুলো জানে না। রিয়া কিছুটা ঝুঁকে সাদাতের প্লেট থেকে 1 চামচ খাবার নিয়ে মুখে দিয়ে আস্তে আস্তে বলল, এমন করো কেন সাদ বেবস, আমি তোমাকে ভালোবাসি। তো এইটুকু করতেই পারি। তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করো, ইগনোর করার চেষ্টা করো, কিন্তু পারবে না, তুমি আমারই হবে, এটা আমার চ্যালেঞ্জ বলে বাঁকা হাসে রিয়া। রিয়ার এই ঝুঁকে যাওয়া ইরা সহ্য করতে পারে না, তবু পাবলিক প্লেসে গেছে বলে না, দাঁতে দাঁত চেপে বসে আছে। তুলি ইরাকে রাখতে দেখে বুঝতে পারে কাহিনী অন্যদিকে যাবে, তাই সময় থাকতে তাকে কিছু করতে হবে। তুলি খানিকটা উচ্চ গলায় বলল, রিয়াপু, তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। তুলির কথায় ভুরু কুঁচকে আসে রিয়ার। তবে তুলি যা বলতে চাচ্ছে এতে যে হিতে বিপরীত হবে সেটা তুলির খেয়াল নেই। তুলি যখন উচ্চারণ করে, রিয়াপু, আমরা সবাই তুলি তুমি থামবে, সারপ্রাইজটা আমি রিয়াপুকে দিচ্ছি। সহসা ইরা থামিয়ে দেয় তুলিকে। তুলি ভুরু দলা করে জিজ্ঞাসু দৃষ্টিতে ইরার দিকে তাকায়। ইরা চোখের ইশারায় তুলিকে আশ্বস্ত করে। সাদাত অবাক হয়ে বউ আর বোনের কাণ্ডগুলো দেখছে। টেবিলের সবাই এখন ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাব্বির দিকে তাকে মুচকি হেসে তারপর রিয়ার দিকে তাকে বলল, আসলে রিয়াপু, আমরা রাব্বি ভাইয়ের বিয়ে ঠিক করেছি। টেবিলের সবাই যেন আকাশ থেকে পড়ল, পড়ারই কথা। বিস্ময়ে রাব্বির মুখ হা হয়ে গেল। ইরার ঠোঁটের কোণে হাসি। তুলি প্রথমে অবাক হলেও পরে ঠিকই হাসে। তুলি টের পায় ইরা রিয়ার সাথে ভণ্ডামি করছে, সত্যিটা রিয়াকে জানাতে দিতে চায় না। রাব্বি বিস্ময় নিয়ে বলল, ইরা তুমি কি? ভাইয়া চুপ করেন, আমি বলতেছি রিয়াপুকে। রাব্বি চুপ করে যায়, তার মাথায় হাত। ইরা তাকে এভাবে বাস দিল। টেবিলে উপস্থিত সবাই মুখ চেপে হাসছে। রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, বিয়ে করে ঠিক হলো রাব্বি?
রাব্বি বাঁকা হেসে বলল, এই তো কদিন আগে, একটু অপেক্ষা করো, ইনভাইটেড কার্ড পাবা। রাব্বির অবস্থা দেখে সাদাতের প্রচুর হাসি পাচ্ছে, তবুও হাসি চেপে ধরে ইরার সাথে তাল মিলিয়ে যাচ্ছে। রিয়া একসময় বলল, আচ্ছা আজ আমি আসি। রাব্বি, নতুন জীবনের জন্য কংগ্রেচুলেশন। রাব্বি মুখটা বাংলার 5-এর মতো করে বলে, ধন্যবাদ রিয়া আপু। রিয়া রেস্টুরেন্ট থেকে চলে যায়। রিয়া যেতে উচ্চ স্বরে হেসে ওঠে সবাই। রাব্বি চুপ করে ইরার দিকে তাকিয়ে আছে। ইরা রাব্বির দিকে তাকিয়ে ইনোসেন্ট ফেস করে বলে, সরি ভাইয়া, আসলে তুলি রিয়াপুকে বলে দিতে গেছিল আমরা সবাই ঘুরতে যাব, সেটা বলে দিতে গেছিল। আর সে যদি জেনে যায় তাহলে আমাদের সাথে যেতে চাইবে, তখন বিপাকে পড়ে যাব। যা বাস দেওয়ার দেওয়া হয়ে গেছে বোন, এমনি কেউ বাস দেয়? আমার তো আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। রায়হান বলল, আচ্ছা রিয়া জানলে সমস্যাটাই বা কোথায়? ও তুমি বুঝবে না ভাইয়া। অতঃপর লাঞ্চ করে সবার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাইরে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো ধরনী কেঁপে কেঁপে উঠছে। হঠাৎ এমন বৃষ্টি হওয়াতে সবকিছু থমকে গেছে। কক্সবাজার ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। এ নিয়ে প্রচণ্ড মন খারাপ ইরার। ইরা আগে কখনো কক্সবাজার ঘুরতে যায়নি, এজন্য সে খুব এক্সাইটেড ছিল। কিন্তু বৃষ্টি হওয়াতে সবকিছু ভেস্তে গেল। আজ যদি বৃষ্টি হেতে থেমে যেত তাহলে একটা কথা ছিল, ঘুরতে গেলেও সমস্যা হতো না। কিন্তু এই বৃষ্টি নিয়ে সব মানুষই আশঙ্কায় আছে। সাদাত নিউজ ফিডে দেখছে নোয়াখালী ফেনীতে প্রবল বৃষ্টির কারণে মারাত্মক ক্ষতি হয়েছে, বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আরও কক্সবাজারে 3 জন শিক্ষার্থী ঘুরতে গেছিল, 3 জনই নিখোঁজ। তাদের মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে সাদাত সবাইকে সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা ঘুরতে যাবে না। এই অবস্থায় কোনো রকম রিস্ক তারা নিবে না, অন্য কোনো সময় তারা আবার যাবে। বাড়ির বয়োজ্যেষ্ঠরা সবাই সাদাতের কথায় সহমত হয়। অবশেষে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। ইরা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। বৃষ্টি হচ্ছে, সাথে দমকা বাতাস। প্রচণ্ড শীত লাগছে ইরার। সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত বিছানা থেকে উঠেনি সে। সাদাত রুমে এসে বউর কাণ্ডে হা হয়ে গেল। এই গরমে কেউ কাঁথা মুড়ি দেয়? এখন বর্ষাকাল, একটু এমন বৃষ্টি হবেই, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার বউ তো পৃথিবীতে এক পিছিয়ে আছে, এমন কাজকাম একমাত্র তার দ্বারাই সম্ভব। সাদাত ইরাকে টেনে বিছানায় বসিয়ে দেয়। ইরা চোখ বন্ধ করে ঢুলছে। সাদাত জোরে জোরে ধমকে ওঠে, এই ইরা, সোজা হয়ে বসো। ইরা ভয়ে চোখ মেলে তাকিয়ে সোজা হয়ে বসে বুকে ফু দিয়ে বলে, এমনি কেউ ধমক দেয়? আমার পরাণ পাখিটা তো ভয় পাইছে। সাদাত শক্ত কণ্ঠে বলল, এমন ভান ধরে শুয়ে আছো কেন? রাতের ডিনার করবে না? খাওয়ার মুড নেই। ম্যাডামের কেন মুড নেই একটু জানতে পারি? বলবো না। আচ্ছা বলতে হচ্ছে না। এবার বিছানা থেকে উঠে সোজা নিচে যাবে, তোমার জন্য সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে। হীরা বিছানা থেকে নেমে সাদাতের দিকে আর চোখে তাকিয়ে মুখ গোমরা করে রুম থেকে বেরিয়ে যায়। ইরা যেতে হেসে ওঠে সাদাত। তারপর সে নিজেও খাবার টেবিলের উদ্দেশ্যে বের হয়। রাতের ডিনার শেষে সবাই ঘুমানোর জন্য রুমে চলে যায়। রাত এখন 1টা, সবাই গভীর ঘুমে, পুরো বাড়ি নিস্তব্ধ, কারোর সাড়া নেই। সাদাতের পাশে গভীর ঘুমে আছে ইরা। সাদাত এক ধ্যানে কতক্ষণ ধরে ইরার দিকে তাকিয়ে আছে সে খেয়াল নেই। সাদাতের একটু আগে ঘুম ভেঙে গেছে, পরে ঘুমানোর চেষ্টা করেছে, তবে ঘুম আসেনি। সাদাত একসময় ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম ভাঙে ইরার। পিট পিট করে চোখ মেলে তাকিয়ে নিজেকে আবিষ্কার করে সাদাতের বাহু ডোরে। সাদাত ইরাকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে রেখেছে। ইরা মুচকি হাসে। এক হাত দিয়ে সাদাতের মাথার সিল্কি চুলগুলোয় হাত বুলিয়ে দেয়। ইরা আবার দুষ্টু হেসে চুলের বেনি দিয়ে সাদাতের গলায় সুরসুরি দেয়। সাদাত নড়ে ওঠে, আবার আগের মতো শুয়ে পড়ে। ইরা আবার একটু বেশি দুষ্টুমি করে সাদাতের কানের ভিতর চুল ঢুকিয়ে দেয়। সাদাত এবার খানিকটা নড়ে ওঠে। ইরা আবার আগের মতো সাদাতের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। সাদাত চোখ ডলে চোখ মেলে তাকায়। ইরাকে তার বুকে দেখে মুচকি হাসে।
সাদাত আবার ইরাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয়। মিনিট 5 যেতেই ইরা চোখ মেলে তাকায়। ইরার মাথায় আজ দুষ্টু বুদ্ধি হানা দিয়েছে। ইরা ঠোঁটের কোণে হাসি রেখে নিজের চুল দিয়ে সাদাতের চোখ মুখ দিয়ে ছুঁয়ে দেয়। ইরা যখনই হাত গুটিয়ে নিতে যায় তখনই সাদাত ইরার হাত ধরে ফেলে। ইরা চমকে ওঠে। সাদাত চোখ মেলে তাকায়। ইরা ভয়ে শুকনো ঢোক গেলে। সাদাত বাঁকা হাসে। সাদাতের হাসি দেখে ইরার যায় যায় অবস্থা। ইরা নড়াচড়া শুরু করে দেয়। ছোটার জন্য ছটফট করে। ইরার অবস্থা দেখে সাদাত উচ্চ স্বরে হেসে ওঠে। সাদাতের হাসি দেখে ইরা থেমে যায়। সাদাতের হাস্যোজ্জ্বল মুখের দিকে হা হয়ে তাকিয়ে আছে। সাদাত হাসি থামিয়ে ভুরু নাচিয়ে বলে, কি হলো, এভাবে তাকে কি দেখছো? তোমার বরকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? সাদাতের কথায় লজ্জা পেয়ে মুখ বন্ধ করে নেয়, চোখ নামিয়ে নেয়। সাদাত ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা ঝুলিয়ে বলল, কি গো বউ, কথা বলছো না কেন? ইরা নিশ্চুপ। ছোটার জন্য আর ছটফট করছে না। ইরা আমতা আমতা করে বলছে, আমাকে বলে দিন, আমি উঠব। সাদাত বলল, ওঠো না, বারণ করেছে কে? আপনি না ছাড়লে আমি উঠব কেমনে? সাদাত আবার একটু হাসলো, তারপর বলল, নিজে নিজে উঠবে নাকি আমি উঠে দেব? সাদাত অবাক হয়ে বলল, আপনি আমার নির্লজ্জ হলেন কবে থেকে বলুন তো? সাদাত না জানার ভান করে বলে, এটা তুমি কি বললে বউ? আমি আবার নির্লজ্জ হলাম কবে থেকে? তুমি আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। কি প্রশ্ন? অবাক হয়ে বলল ইরা। তুমি তো পাজি হলে কেমনে? আমি আমার পাজি হলাম কেমনে ভাই? দেখো মেয়ে, তুমি কিন্তু বেশি বেশি ভাই ভাই করো। ফার্দার যদি শুনেছি তখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব জানি। আপনি কি জানেন? অবাক হয়ে, এই যে তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে তোমার বরের চোখে মুখে নাকে কানে গলায় নিজের চুল দিয়ে তাকে ডিস্টার্ব করো বরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। তুমি যে ফাজলামো করো সেটাকে আমি বুঝি না ভেবেছ? আমি সব জানি বউ। সাদাতের কথা ইরা থতমত খেয়ে যায়। সে যে সাদাতের কাছে এভাবে হাতে নাতে ধরা খেয়ে যাবে বুঝতে পারেনি। ইরা আমতা আমতা করে বলে, আসলে আমি ভুল ভাবছি। আমি কিছু করিনি, সব দোষ আমার চুলের। আমি কি করব বলুন? চুল কি আর আমার কথা শুনে বলুন? আপনি চাইলে আমার চুলের শাস্তি দিতে পারেন, আমি কিছু বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আচ্ছা বেশ, এবার বলো চুলগুলো কার? কার আবার? আমার। চুলের মালিককে? কে আবার? আমার। তাহলে চুলগুলো সামলানোর দায়িত্ব কার? আরে বাবা, আমার। চুল আমার, দায়িত্ব আমার। তাহলে শাস্তি কে পাবে? কে আবার? আমার। আরে আপনি এসব কি বলছেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে? শুনুন তো। ইরা চলে যেতে গেলে হাত ধরে বসিয়ে দেয় সাদাত। তারপর বলে, মেয়ে তুমি নিজেকে খুব চালাক ভাবো তাই না? তুমি ভাবছো চুলের দোষ দিয়ে মানে কেটে পড়বে। আমাকে কি তোমার এতটাই বোকা মনে হয়? আমি একজন মেজর, বুঝছো বউ? ইরা মুখ বাঁকিয়ে বলল, আইসে আমার মেজর সাহেব, বলি কি, আপনি নিজেকে কি ভাবেন? নিজেকে কি ভাবেন? আপনি মেজর আর আমি কে? আমি মেজরের বউ। তাহলে বুদ্ধি কার বেশি, মেজরের নাকি মেজরের বউয়ের? হ্যাঁ। ইরার যুক্তি শুনে জাস্ট হা হয়ে যায় সাদাত। পরক্ষণে হেসে উঠে বলে, ওরে আমার মেজরের বউ রে। আচ্ছা আপনি কোন মেজরের বউ? মানে আপনার মেজর স্বামীর নাম কি? ইরা ভাব নিয়ে বলল, মেজর সাদাত মির্জা। বলে হেসে ওঠে ইরা। ইরার সাথে যোগ দেয় সাদাত নিজেও। দুজন একসাথে হেসে ওঠে। সাদাত হাসতে হাসতে বলল, মানতে হবে তুমি মেজর সাদাত মির্জার বউ। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর বলতে হবে না। সাদাত হাসে। ইরা ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে রুমে আসে। তারপর সাদাত ফ্রেশ হয়ে আসে। ইরা ততক্ষণে নিজেকে গুছিয়ে নেয় নিচে যাবার জন্য। ইরা পা বাড়াতেই সাদাত ডেকে ওঠে। সাদাতের ডাকে পিছু ফিরে তাকায় ইরা। সাদাত বলল, নিচে যাও, আমি আসছি। তোমাদের জন্য কিছু অপেক্ষা করছে। মির্জা ভিলার সবাই ড্রয়িং রুমে বসে আছেন। সকালের নাস্তা শেষ করে গল্প করছেন। আজ শুক্রবার, বন্ধের দিন। ছোট বড় সবাই বাসায় আছেন। সাদাত সবাইকে উদ্দেশ্য করে বলল, এভরিওয়ান, আমাদের ঘুরতে যাওয়া তো ক্যান্সেল হয়ে গেল। এই নিয়ে কম বেশি অনেকেরই মন খারাপ।
তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা সবাই মিলে বাসায় একটা ছোটোখাটো একটা পিকনিক করতে চাইছি। এখন তোমরা সবাই কি বলছো? সাদাতের দাদু বলল, তোমরা ভাই বোনেরা করতে পারো, আমাদের এতে আপত্তি নেই। তোমরা ছোটরা সবাই আনন্দ করবে, আর ইরার তুলির পরীক্ষা শেষ, তারা আনন্দ করুক। জি বাবা, আপনি ঠিক বলেছেন, ওরা কজন একটু আনন্দ করুক, সাথে রায়হান আর রাইসাকে ডেকে নিস। সাদাত মির্জা বলেন, ঠিক আছে, তাহলে আজ রাতে আমরা পিকনিক করছি, ওদের দুজনকেও আসতে বলছি। তুলি কিন্তু খুশি, ইরা নিশ্চুপ। সকাল থেকে মির্জা ভিলায় পিকনিকের আয়োজন চলছে। রায়হান আর রাইসা বিকালে এসেছে, দুজনের সাথে এসেছে তার ফুফির মেয়ে সাথী। সাদাত, রাব্বি, রায়হান তিনজনে বিকালেই বাজার করে আনছে, যাবতীয় যা যা লাগে সব কেনাকাটা করেছে। মির্জাবাড়ির ছাদে সব আয়োজন করেছে, সবাই খুব আনন্দ করছে। সাদাত ছোট বক্স এনেছে, যেটা মির্জাবাড়ি সবসময় থাকে। কম সাউন্ড দিয়ে গান বাজাচ্ছে। এখন রাত 8টা। মেয়ে কজন পেঁয়াজ রসুন মরিচ এগুলো কাটছে, রাইসা মাংস চুলায় বসিয়েছে। সাদাতের বাড়ি মাটির চুলা আছে, যেটা ছাদে থাকে। যখন পিকনিক করা হয় তখনই বের করে। সবার আনন্দের মাঝে হঠাৎ করে হাজির হয় রিয়া। সহসা রিয়াকে মির্জা বাড়িতে দেখে সাদাতের চোয়াল শক্ত হয়ে আসে, চোখে মুখে ফুটে ওঠে রাগের আভাস। ইরা সন্ধ্যার পর থেকে খুবই খুশি ছিল, কিন্তু রিয়া আসাতে তার হাসি মুখটা কালো হয়ে যায়। রিয়াকে দেখে তুলি অখুশি হয়। রায়হান আর রাইসা শুধু স্বাভাবিক আছে। রিয়া দৌড়ে এসে সাদাতকে জড়িয়ে ধরে বলে, সাদ, কেমন আছো? তোমরা যে ঘুরতে যাবে সেটা বললে না কেন? আজ আবার সবাই পিকনিক করছো, আমাকে বললে আমি সকালে চলে আসতাম। আজ যদি না আসতাম তাহলে তো জানাই হতো না। ইরার আগে ফুসছে, চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। সাদাত রিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বলল, এসব কি হচ্ছে রিয়া? এভাবে হুটহাট স্যাঁচরা মেয়েদের মতো জড়িয়ে ধরিস কেন? রিয়া ন্যাকামি করে বলে, উফ সাদ, তুমি সব কি বলছো? আফটার অল তুমি স্টপ রিয়া, এসেছিলে ভালো কথা, এভাবে গায়ে পড়ছিস কেন? দূরে সর, কাছে আসবি না। সাদাত ইরার দিকে তাকিয়ে দেখে ইরা মুখ ফুলিয়ে আছে, চোখে মুখে তীব্র রাগ উপসে পড়ছে। রিয়া সাদাতের দৃষ্টি আকর্ষণ করে ইরার দিকে তাকায়। দুজনের চাহনি দেখে রিয়ার ভিতরে জ্বলে পুড়ে যায়। ইরার প্রতি আরও বেশি রাগ হয়, মনে মনে ইরার প্রতি রাগের আক্রোশ বাড়তে থাকে। তবে সে এখন কিছু করবে না, যা করার জন্য এসেছে সেটা ইরার সাথে মিশেই করবে, কিন্তু এখন তাকে ভালো ব্যবহার করতে হবে। রিয়া মুচকি হেসে ইরার কাছে চলে আসে, ইরাকে জড়িয়ে ধরে বলে, সরি ইরা ভাবি, আই এম ভেরি সরি ফর দ্যাট। তোমার বরকে একটু জড়িয়ে ধরেছি বলে কি ব্যবহারটাই না করলো? এমনটা কেউ করে বলো? আমি তো তার বোন হই, বলো। বোন হয়ে ভাইকে জড়িয়ে ধরতে পারবো না, তুমি বলো? রিয়ার কথায় আশ্চর্য হয়ে যায় সকলে। ইরার মুখে অবাকের ছাপ। তুলি বিড়বিড় করে বলে, শালি আবার কিছু করার জন্য এসেছে, না হলে এর মতো মেয়েরা আবার ভালো হয়? অবিশ্বাস্য, অসভ্য মেয়ে একটা। এরা স্বাভাবিকভাবে হাসি মুখে জবাব দেয়, রিয়াপু, বোন তার ভাইকে অবশ্যই জড়িয়ে ধরতে পারবে, কিন্তু আপনি তো তার মামাতো বোন। আপনার ভাইয়ের যদি অসুবিধা হয় তাহলে কেন আপনি তাকে জড়িয়ে ধরবেন বলুন? বোন অবশ্যই চাইবে না তার ভাইয়ের কোনো অসুবিধা হোক, তাই না? রিয়া ইরাকে ছেড়ে দেয়, ইরার দিকে তীক্ষ্ণভাবে তাকায়, মানে ইরার কথা তার পছন্দ হয়নি। মনের মধ্যে ইরার প্রতি ক্ষোভে ফেটে পড়ে, তবু মুখে হাসি ফুটিয়ে বলে, অবশ্যই ভাবি, এমনটা হবে না, তোমরা যেভাবে চাইবে সেভাবেই হবে। সকলে নিশ্চুপ, সবার মাঝে কিছুক্ষণ নীরবতা চলে। রিয়া সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, গাইস, যা হয়েছে বাদ দাও, তোমরা তো এখন পিকনিক করছো, তোমরা যদি চাও আমি এখানে জয়েন করব, আর যদি না চাও তাহলে চলে যাব, তবুও কারোর প্রবলেমের কারণ হতে চাই না। রিয়ার কথায় ভুরু দলা করে ফেলে সাদাত। রাব্বি ফোরন কেটে বলে, আমি একটা কথা বলবি রিয়াপু? রিয়া হাসি মুখে বলে, হ্যাঁ, কেন নয়, বলো। তুমি জানলে কেমনে আমরা আজ পিকনিক করছি? রিয়া হালকা হেসে বললাম, আর বলো না, আমি তো জানতামই না। সন্ধ্যায় ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, এই রোড দিয়ে যাচ্ছিলাম, তখন ফুপিমনির কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম তোমরা সবাই কি করছো, আর ফুপিমনি বলল তোমরা নাকি সবাই মিলে পিকনিক করছো।
তাই তো চলে আসলাম। ও, এতক্ষণ অনেক সময় ব্যয় করা হয়ে গেছে, সবাই আগের মতো কাজে লেগে পড়েছে। রিয়া দোলনায় আরামসে বসে আছে। শম্পা মির্জা বিছানায় শুয়ে আছেন। সাদাত ছাদ থেকে নেমে বাবা মায়ের অনুমতি নিয়ে রুমের ভিতরে আসলো। সাদাত মির্জা ফাইল দেখছেন। সাদাত সোজা মায়ের কাছে বসে। ছেলেকে দেখে উঠে বসেন তিনি। সাদাত মায়ের দিকে তাকে বলল, আম্মু, তুমি রিয়াকে বলছো কেন আজ আমরা পিকনিক করছি? ছেলের কথায় তাকান তিনি। তারপর বললেন, এভাবে বলছিস কেন? আমি তো আর ইচ্ছে করে বলিনি বা ডাকিনি, ও তোদের কথা শুনছিল তাই বললাম। তোরা সবাই পিকনিক করছিস কিন্তু চলে আসবে জানতাম না। বলছো ভালো কথা, তাই বলে বাসায় চলে আসবে? এসেছে তাও মানলাম, সবার সামনে সিনক্রেট করবে কেন? শম্পা মির্জা নরম গলায় বললেন, আগে জানলে বলতাম না। কিছু মনে করিস না বাপ, হাজার হোক ও আমার ভাইয়ের মেয়ে, আসতে চাইলে না করতাম কি করে। আচ্ছা শুয়ে থাকো, আমি ছাদে যাচ্ছি বলে সাদাত ছাদে চলে আসে। রান্না প্রায় শেষের দিকে, মিনিট 5-6 মধ্যে শেষ হয়ে যাবে। রিয়া রাব্বিকে বলে, রাব্বি, তোমার উডবি ওয়াইফকে দেখাবে না? রাব্বি পানি খাচ্ছিল। রিয়ার কথায় মুখ থেকে সব পানি গিয়ে পড়ে সাথীর জামায়। সাথী চেঁচিয়ে ওঠে। রাব্বি সরি বলে। রিয়া আবার জিজ্ঞেস করে। রাব্বি মাথা চুলকে বলল, অবশ্যই দেখাবো, কিন্তু এখন না, বিয়ের দিন। রাব্বির কথায় উপস্থিত সকলে হেসে ওঠে। রিয়ার মুখ কালো হয়ে যায়। রাব্বি হাসতে হাসতে বলল, মজা করছিলাম আপু, পরে দেখাবো। রান্না শেষ হয়েছে অনেকক্ষণ হলো। বড়দের খাবার নিচে দিয়ে আসে আর বাকি কজন ছাদে মাদুর পেতে খেতে বসেছে। খাওয়া শেষে এবার গোল হয়ে বসে সবাই। রাব্বি গিটার এনে সাদাতের হাতে ধরিয়ে দিল। ভাইয়া, অনেক দিন হলো তোমার গান শুনি না, আজকের দিনে একটা গান গাও প্লিজ। ইরা সাদাতের গান শোনার অপেক্ষা আছে। সবার রিকোয়েস্টে সাদাত গিটার হাতে গান গাওয়া শুরু করে। চাই না তো কিছু আর, তুই ছাড়া তোকে পেলে যাই পুরোটা ধরা, এ যেন মায়ারি বাঁধনে ঘেরা, যে বাঁধন যাবে না কখনো ছেঁড়া, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে, ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকা অন্তর। হায় আমি বারবার তোর প্রেমে সারখার, তবু ডুবে যায় তোর মাঝে আমি আবার, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে, ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে অন্তর। হয় হোক যা হবার, লাগবে তোকে আমার কে আছে বল তুই ছাড়া আগলে রাখার, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রতিটি প্রহর, ভাবি শুধু তোকে, ভেবে হয় যেন ভোর, তোকে রাখবো লুকিয়ে এই বুকেরই ভেতর, যেন তোকে নিয়ে খুব করে থাকে অন্তর। পুরোটা গান ইরার দিকে তাকিয়ে গায়ে সাদাত। রিয়া চুপচাপ সহ্য করে যাচ্ছে, আর পারছে না। রাব্বির চোখের কোণে পানি জমা হয়, সেটা দেখে সাথী জিজ্ঞেস করে,